দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। ক্যালেন্ডারে আজকের তারিখটা 16ই জানুয়ারি, একটা বিশেষ দিন, ন্যাশনাল স্টার্ট আপ ডে। আপনি হয়তো যখন ভাবছেন যে আপনার ছেলেটি বা মেয়েটির দ্বারা কিছুই হলো না, ভেবেছিলেন কত আশা ছিল সে একটা বড় জায়গা পাবে, কিন্তু না, স্বপ্ন পূরণ হচ্ছে না। আপনি কি জানেন নিজের অজান্তেই সে কখন আপনার স্বপ্নটা পূরণ করে দিতে পারে? সেই জন্যেই তো ছোট ছোট করে যারা শুরু করেছে বা শুরু করার স্বপ্ন দেখছে, কিংবা অনেকটা পথ হেঁটে ফেলেছেন শুরু করে, তাদের সকলকে একসঙ্গে বেঁধে এক উদযাপনের দিন, নতুন দিগন্তের দিন, এই ন্যাশনাল স্টার্ট আপ ডে। স্টার্ট আপ ডে যখন, তখন একটা গল্প দিয়ে শুরু করি, একটা ছেলের গল্প। সেই ছেলেটা স্কুলে ঠিকমতো টাইমে পৌঁছয়, অ্যাসেম্বলির আগেই পৌঁছয়, কিন্তু কোনো না কোনো অজুহাতে অ্যাসেম্বলিতে যায় না। ভাবুন, প্রার্থনা করতে যাওয়ার দিকে তার মন নেই, তার মন তখন অন্য বন্ধুরা প্রার্থনা করতে চলে যাবে, আর সেই সময় অন্য বন্ধুদের টিফিন বক্স খুলে সে দেখবে যে কোন কোন খাবার সেখানে লুকিয়ে আছে। শুরুরও একটা শুরু থাকে। আজ সেই শুরুর গল্প না আমি শোনাবো না, শোনাবেন সেই ছেলেটি আর ছেলে নেই, বলা যায় ব্যবসায়িক জগতে বা বাঙালি উদ্যোগপতিদের মধ্যে একটা অন্যতম নাম শিলাদিত্য চৌধুরী। আজ এই বিশেষ দিনে আমার অতিথি। স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ শ্রীতমা, অল ইন্ডিয়া রেডিওতে আমাকে ইনভাইট করার জন্যে। ঢোকার সময় তো অলমোস্ট হ্যাড গোজ বাম্পস, কারণ ছোটো থেকে বীরেন্দ্র কিশোর ভদ্র, কিশোর কুমার, মান্না দে, ওনাদের গান ওনারা লাইভ এখানে রেকর্ডিং করেছেন, সেই জায়গায় সেই পুরনো কথা মনে পড়ে গেল। আর স্পেশালি আমরা একটা এমন জেনারেশনে বিলং করি, আমি স্পেশালি, আমাদের সময় ছোটোবেলায় বিনোদন বলতে শুধু ছিল রেডিও, অনেক পরে এলো টিভি। আমি তো মনে আছে আমি তখন বোধহয় ক্লাস 9-10 পড়ি, তখন টিভি এলো প্রথম আর কি, প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সেখান থেকে কালার টিভির ওপর সেই বাংলাদেশ অ্যান্টিনা, যদি একটা ঢাকার চ্যানেল দেখা যায়, সেখান থেকে দুটো মাত্র চ্যানেল হলে, তারপর আজকের দিনের এই যে একটা হাতের মুঠোয় 200-300টা চ্যানেল, তো উই হ্যাভ বিন থ্রু এ হিউজ ট্রানজিশন আর কি। তাই জন্য আরও বেশি নস্টালজিক লাগলো, কারণ আজকের জেনারেশন হয়তো অল ইন্ডিয়া রেডিও তাদের কাছে একটা মনুমেন্ট, তার বাইরে হয়তো কিছু নয়, কিন্তু আমার কাছে সেই যে ছোটবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বা বাড়িতে মা ঠাকুমা শুনতেন ভীষণভাবে, আমরা গান শুনতাম, নতুন ফিল্মের গান যদি আসতো অল ইন্ডিয়া রেডিও তখন প্রথম বাজানো হতো। এখনো মনে আছে শনিবার সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম হতো, সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা, নতুন বাংলা গান। সে সময় আর ডি বর্মনের অ্যালবাম বেরিয়েছিল ফিরে এলাম দূরে গিয়ে, বা সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, আশাজি, আর ডি বর্মনের যে গান আমরা কিন্তু প্রথম শুনি ওই রেডিওতেই। রেডিও ছিল একমাত্র আমাদের বিনোদনের জায়গা, কারণ রেকর্ড, আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, নিম্ন মধ্যবিত্ত বলবো, একটা রেকর্ডও আনো আমাদের কাছে একটা মনে হতো যেন দুষ্প্রাপ্য একটা উপহার পেলাম। রেকর্ড, নিশ্চয়ই রেকর্ড প্লেয়ার ছিল, কিন্তু অত রেকর্ড কেনার হয়তো ক্ষমতা থাকতো না আমাদের, তো তখন গান বলতো ওই রেডিওতেই। আর সে আগেকার দিনের রেডিও, বড় রেডিও, একটা নস্টালজিয়া। তো আজকে অল ইন্ডিয়া রেডিওতে আসার পর সত্যি আই ফিল ভেরি ভেরি নস্টালজিক। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আরও মনে আছে ছোটোবেলা থেকেই যখন বাবার সাথে বা দাদুর সাথে আসতাম, কলকাতার যে কটা প্রথম জিনিস চিনেছিলাম তার ভেতরে একটা ছিল হাওড়া ব্রিজ, একটা ছিল অল ইন্ডিয়া রেডিও, একটা সেন্ট পলস ক্যাথিড্রাল, দ্যাটস ইট। কলকাতা চেনাই কিন্তু আমাদের অল ইন্ডিয়া রেডিও দিয়ে। অর্থাৎ আকাশবাণী ভবনে আজকে আসা, সেটা একটা নস্টালজিয়া কাজ করছে এবং ছোটবেলায় ভীষণভাবে। তাহলে সেই শুরুটাতেই ফিরে যাই, কারণ আজকে তো ন্যাশনাল স্টার্ট আপ ডে, যার জন্য মহিলা মহলে আমার পুরুষ অতিথি, যে সফল উদ্যোগপতি, ব্যবসায়ী, যাই বলি না কেন, ছোটবেলা থেকেই তো শুরু, সেই শুরুটাতে একটু যাই, যে শুরুর গল্প। যারা আমার চেনে, আমার বন্ধু বান্ধব, আমার বাবা মা, আমার ভাই, আমি ছোট থেকে ভীষণ ভীষণ খেতে ভালোবাসতাম। মানে শুধু খেতে ভালোবাসা বললে ভুল হবে, মানে খাওয়াটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছিলাম। কিছু ঘটনা বলি, খুব মজার কথা। সেই সময় তো ইভেন ফ্রিজ কারোর বাড়িতে থাকা ওয়াজ অলসো সামথিং ভেরি এক্সট্রাভ্যাগেন্ট। ফ্রিজ তো থাকতো না, সে আমাদের বাড়িতে একটা ফ্রিজ ছিল। আমার মনে হয় যে মা ফ্রিজের তালা দিয়ে রাখতো, ফ্রিজের চাবি দিয়ে রাখতো। তার কারণ কি, আমি সবার খাবার খেয়ে নিতাম। মা হয়তো সকালে রান্না করেছে, রাত্রিরে খাওয়া হবে,
মাংসের ঝোলটা রয়েছে, মাংসগুলো নেই। বিরিয়ানি করেছেন মা, মা ভালো রান্না করতো, আমাদের মানে রান্নার বাড়ি, দিদা রান্না করতেন। ইলিশ মাছ আসতো, ইলিশ মাছটা আছে, ইলিশ মাছের পেটি থেকে ডিমটা নেই, সব কটা ডিম আমি নাকি খেয়ে নিয়েছি। তো আমি এপিজে স্কুলে বড় হয়েছি, পার্ক স্ট্রিটে। তো যেটা ইট ওয়াজ এ কনভেন্ট স্কুল, আমাদের রোজ সকালে অ্যাসেম্বলি হতো। অ্যাসেম্বলিতে ওই যে গল্পটা দিয়ে আমি শুরু তো করলাম। আমি মনে হয় না কোনোদিনই আমি অ্যাসেম্বলি যেতাম, আয়দার বলতাম আজকে পেটে ব্যথা বা পায়ে ব্যথা, হাতে ব্যথা, পড়ে গেছি, কিছু একটা মজা করে বলতাম। টিচাররা বলতো না না ওকে থাকতে দাও ক্লাসে। বাট আমার ক্লাসে থাকার অন্য একটা রিজন ছিল, যে কটা বাঙালি ছেলে আসতো যারা ননভেজ খাবার খেত। কারণ যেহেতু কনভেন্ট স্কুল ছিল, ইট ওয়াজ এ কসমোপলিটন স্কুল, মারওয়াড়িরা আসতো অনেক। ছোটো থেকেই ভেজিটেরিয়ান খাবারে আমার কোনো আগ্রহ ছিল না আর কি। তো ধরুন কেউ স্যান্ডউইচটা এনেছে, স্যান্ডউইচটা রয়েছে দুটো পাউরুটি, মাঝখান থেকে পুরটা বেরিয়ে গেছে। একজনের বন্ধুর মা পটলের দোরমা করে পাঠাতো, পটলটা রয়ে গেছে ভেতরে কিন্তু পুরটা নেই। আর টিফিন যেই শুরু হতো, যে ওর হাতে দেখতো পটলটা এরকম পিচকে গেছে, এটা নিশ্চয়ই সেটাই তো খেয়েছে আর কি। তো এইভাবেই কিন্তু খেয়ে বড় হয়েছে। এখনও মনে আছে আমার, আমাদের স্কুলটা ছিল পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটের দুটো এন্ড আছে, একটা এন্ড হচ্ছে চৌরঙ্গি এন্ড, আর একটা হচ্ছে মল্লিক বাজারের এন্ড। মল্লিক বাজারের এন্ডে অনেক ভালো বিরিয়ানি এবং কাবাবসের দোকান অবস্থিত সেই সময় থেকে। দোজ আর লেজেন্ডারি রেস্টুরেন্টস। আর পার্ক স্ট্রিট তো খাবার পাড়াই আমাদের কাছে সেই সময়, ওই লেট 70s আর্লি 80s যদি বলি আর কি। খাবার কিন্তু এই রেস্টুরেন্ট কালচারটা এতটা সে তখনও পরিস্ফুটিত হয়নি। রেস্টুরেন্ট মানে ছিল শুধুই পার্ক স্ট্রিট, তার বাইরে রেস্টুরেন্ট লোকে জানতোই না। অনেক পরে আর্লি 90s-এ যেই পার্ক স্ট্রিটের বাইরে যে রেস্টুরেন্ট হতে পারে সেটা মানুষ দেখতে পেরেছে আর কি। তো ওই যে যখন আমরা মল্লিক বাজার দিয়ে ফিরতাম, তখন 25 নম্বর ট্রাম আর 26 নম্বর ট্রাম চড়তো আর কি, মনে আছে এখনো। ট্রামে করে আমরা বালিগঞ্জে থাকতাম, ফিরতাম। ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে যখন যেতাম না, একটা করে বিরিয়ানির গন্ধ বেরোতো আর কি, সেই জাফরানের গন্ধ। সেই গন্ধটা না আজও আমার যেন মানে লেগে আছে, গন্ধটা পাই কোথাও যেন একটা। আর এই এখন শীতকালে আমি এসে তোমাদের সাথে ইন্টারভিউটা দিচ্ছি, দিস ওয়াজ দ্য এক্স্যাক্ট টাইম। পুজোর ঠিক পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেই সময় পার্ক স্ট্রিট না একটা অন্য মাত্রা ছিল আর কি। তখনও মনে আছে ওই যে লোকে আমরা বলি কালো সাহেব, ওই অঞ্জন দত্তর গানটা রয়েছে কালো সাহেবের মেয়ে, তাই কুড সি দোজ বেঙ্গলিজ সুটেড বুটেড। ওই আমাদের স্কুল ছুটি হতো 2টার সময়, পার্ক স্ট্রিটে সবাই হই হই করে তখন অফিস থেকে লাঞ্চ করতে যাচ্ছে। তখন এই কালচারটা খুব ছিল, শীতকাল এসে গেছে মানে স্যুট পরে অফিস যেতে হবে, যেটা এখন অনেকটা কমে গেছে। সত্যি কথা বলতে পার্ক স্ট্রিটকে আমরা বলি ইট ওয়াজ লন্ডন রিভিজিটেড। আমরা কিন্তু আমি সেই লন্ডনকে দেখেছি পার্ক স্ট্রিটে লেট 70s আর্লি 80s-এ। দুঃখ লাগে পার্ক স্ট্রিটের লেজেন্ডারি যে রেস্টুরেন্টগুলো ছিল আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে গেছে। পার্ক স্ট্রিট ওয়াজ দ্য হাব অফ মিউজিক সেই সময় না। দুপুরবেলা তো অনেক রেস্টুরেন্টে গান হতো, গান মানে ভেরি সিরিয়াস ফর্ম অফ মিউজিক, জ্যাজ, ব্লুজ, পপ, এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সব মানুষরাও সেখানে বাজাতো। সেই কালচারটা আস্তে 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 80s-এর পর থেকে ডাই ডাউন করে গেল। পার্ক স্ট্রিটের খাবারটাই রয়ে গেল, লাইভলি কালচার অফ পার্ক স্ট্রিটে কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেললাম। বাট এখন আবার নতুন করে একটা নতুন নতুন রেভলিউশন স্টার্ট হয়েছিল 3-4 বছর ধরে। আবার পার্ক স্ট্রিটের খাবার, শুধু এখন পার্ক স্ট্রিটের খাবারটা পার্ক স্ট্রিটেই অবস্থিত নেই, আমরা আমাদেরও অনেক ব্র্যান্ড করেছি, এই কালচারটাকে আবার তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা তো অনেকক্ষণ ধরে বিভিন্ন রেস্তোরাঁর গল্প শুনছেন আর ভাবছেন যে আচ্ছা এই মানুষটাকে আনা হলো কেন। ঠিক তিনি যেমন পার্ক স্ট্রিট দিয়ে হেঁটে যেতে যেতে মল্লিক বাজারের ওই বিরিয়ানির গন্ধ পেতেন এবং ওই ছোটবেলায় ঠিক পুরটা বের করে খেয়ে নিতেন, আমার নয়, আমার মতো আপনাদের অনেকের দেখুন জিভে পুরো জল চলে আসছে, বলছে গালোটি কাবাব বলতে শহরে তাদের রেস্তোরাঁটাই মনে পড়ে। এবং ওই হাঁড়ি করে বিরিয়ানি দিচ্ছে আর সঙ্গে একটা মোগল অ্যাম্বিয়েন্স, আহা ভাবতে পারেন শীতের দুপুরে মনে হচ্ছে কেউ যদি স্টুডিওতে আমাকে এক্ষুনি সেই বিরিয়ানিটা উপহার দিত তাহলে কি যে ভালো হতো। যাকে আপাতত আমি ঘ্রাণেও তো পাচ্ছি না, শ্রবণেই রসনা তৃপ্তি করি। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে যারা বিরিয়ানি ভালোবাসেন, কাবাব ভালোবাসেন, ওই যে বলছি গালোটি কাবাব একেবারে লখনৌতে গিয়ে শিখেছেন, সেই ভেতরকার গল্পটা শুনবো। সেই মানুষটি হলেন শিলাদিত্য চৌধুরী। এবং আজকের এই স্টার্ট আপ ডেতে আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো, যে ধরুন আগামীতে যারা স্বপ্ন দেখছে কিছু করার, আপনিও বারবার বলে থাকেন, আজও বললেন যে আমি একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, বা এর আগেও আপনার কাছ থেকে শোনা হয়েছে যে
স্বপ্ন ছিল, যখন স্বপ্নটা দেখতে শুরু করলেন এরকম একটা রেস্তোরাঁ খুলবেন, কিন্তু পকেটে পয়সা ছিল না। আজকে যারা শুনছে তারা তো ভাবে যে ব্যবসা করব, কি করে করব, কিন্তু স্বপ্ন এবং প্যাশন থাকলে যে সেটা সম্ভব, সেইটা যদি আমাদের আজকে যারা শ্রোতা তাদেরকে একটু বলেন, তারপর সেই গালুটির গন্ধটা চাই। না, প্রথমে একটা কথা বলি, হ্যাঁ, ব্যবসা করতে নিশ্চয়ই অর্থের দরকার হয়, দ্যাটস নট এভরিথিং। ব্যবসা করতে গেলে বুদ্ধির দরকার হয়, একটা প্ল্যানের দরকার হয়, আর যেই ব্যবসাটাই তুমি করবে না কেন তার রুট অবধি যেতে হবে, বিকজ আই ফিল দের ইজ নো শর্টকাট টু সাকসেস। যেটা নিয়েই কাজ করবে, হোয়াট এভার ইট কুড বি, একদম তার রুট অবধি পৌঁছতে হবে, শিখতে হবে পুরো জিনিসটা। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি প্যাশন, নিষ্ঠা, সততার সাথে মানুষ যদি কিছু করতে চায়, 100% সফলতা পাবেই। কেউ একদিনে পাবে, কেউ দুদিনে পাবে, কেউ 10 দিনে পাবে, বিকজ এটার কোনো মার্ক নেই, 100% হবে ইফ সামবডি নোজ দ্য ফর্মুলা। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, অনেককে আমি গ্রুম করেছি জীবনে, তাদের ক্ষেত্রে বলছি, এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। কিন্তু ইফ ইউ হ্যাভ আ ভিশন, ইফ ইউ হ্যাভ আ প্যাশন অ্যান্ড ইফ ইউ হ্যাভ অনেস্টি ইন ইউর সেলফ, 100% ইউ ক্যান অ্যাচিভ দ্যাট। আর সেই সঙ্গে আপনি মানে যেটা খুব পাশাপাশি চলে সেটা হচ্ছে একটা রিসার্চ ওয়ার্ক। যিনি ব্যবসায় আসছেন বা যিনি ভাবছেন নতুন করে কিছু শুরু করবেন, তার জন্য বোধহয় একটা রিসার্চ লাগে ভীষণভাবে, যে কোন দিকটা বা কোন জায়গাটা দিয়ে সে শুরু করতে পারে। ভীষণভাবে। হ্যাঁ। তো একটু বলি গল্পটা কিভাবে এটা হ্যাঁ শুরু হ্যাঁ হলো। হ্যাঁ, প্রথমে তো মানে এখানে স্কুলে পড়ার পর, কলেজে পড়ার পর আমি চাকরি নিয়ে দিল্লি যাই। দিল্লি থেকে জাপানেও ছিলাম বেশ কিছুদিন, তারপর কলকাতায় চলে আসি। প্রথমে আমি আমার কমিউনিকেশন বিজনেস শুরু করি, আমাদের পিআর আর্কিটেকচার ফার্ম শুরু করি। তারপর আমি আর আমার ভাই মনে করি যে খাবার ডোমেনে যেহেতু দুজনেই খুব খাদ্যরসিক, এবং ছোট থেকে না আমরা বড় হয়েছে, মানে বন্ধুরা বলতো তোদের তো খাবার লগ্নে জন্ম, কারণ আমাদের বাড়িতে কাজের লোক ছিল যোগান দেওয়ার জন্য। রান্না কিন্তু সারা জীবন ঠাকুমাকে দেখেছি, মাকে দেখেছি, পরবর্তীকালে এখন স্ত্রী করেন, কিন্তু এখন তো সিস্টেমের চেঞ্জ, অর্ধেক দিন বাড়িতে খাওয়াও হয় না, কিন্তু বেড়ে ওঠার সময় কিন্তু অন্য কেউ রান্না করবে না বাড়িতে, সেই কালচারে বড় হয়েছে। এক, আমাদের বাড়িতে দুবার করে বাজার যেত, হ্যাঁ এইটা খুব ইন্টারেস্টিং। সকালে বাজার যেত, সকালের বাজারের খাবারটা সেদিন রান্না হবে, আবার গড়িয়াহাটে যাবে বিকেলবেলা, আনাজটা হয়তো তাও দুবেলা চলবে, বাট মাছ মাংস কিন্তু দুবেলা বাজার থেকে এসে রান্না করতে হবে। আমরা এরকম একটা কালচারে বড় হয়েছি, খুব খেতে ভালোবাসতাম। আমাদের প্রতিবেশী ছিল সেই সময় কলকাতার শহরের খুব স্বনামধন্য একটি চাইনিজ পরিবার। সেই সময়কার কলকাতার একটা খুব পপুলার চাইনিজ রেস্টুরেন্ট, তখন তো এত রেস্তোরাঁ কালচার গজিয়ে ওঠেনি, সেই চাইনিজ রেস্টুরেন্ট ওয়াজ সো পপুলার, আমার নিজের চোখের সামনে দেখা, দিনের পর দিন, একদিন নয়। সত্যজিৎ রায় খেতে গেছেন, আর.ডি. বর্মন খেতে যাচ্ছেন, কিশোর কুমার খেতে যাচ্ছেন, আর তখন তো এক দেয়ালের বাড়ি হতো, আমরা এক দেয়ালের বাড়িতে থাকতাম। আমাদের বাড়ি, তার পাশের বাড়িটাই ছিল ওই চীনা পরিবারের বাড়ি, তার নিচে রেস্টুরেন্টটা ছিল। আমার ঘুম ভাঙতো সকালবেলা খাবারের গন্ধে, রোস্ট পোর্কের গন্ধে। আমি সকালে দেখছি নুডলগুলো শুকোচ্ছে, কাকে নুডলসগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি পড়ছি ম্যাথমেটিক্স দেখছি, টিচার বলছে কোথায় তাকিয়ে আছিস তুই, ওই যে দেখো খাবারটা শুকোর দিচ্ছে, ওটা গন্ধ পাচ্ছি। তো আমরা একটা এরকম পরিবেশে মানুষ হয়েছি, কিন্তু তখন এত রেস্টুরেন্ট ছিল না। পারহ্যাপস যে 3-4টে চাইনিজ রেস্টুরেন্ট সে সময় চাইনিজ ওন চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ইট ওয়াজ ওয়ান অফ দোজ। তখন আচ্ছা, লোকে অনেকে জানে না, তো চীনে পাড়া বলতে তখন কিন্তু ছিল বউবাজার। বউবাজারে কিন্তু চীনের রেস্তোরাঁ ছিল, আর আমাদের পাড়ায় যে রেস্টুরেন্টের কথা বলছি, আমাদের অনেক পরে তো ট্যাংরা শুরু হলো, যখন এখানে ট্যানারিগুলো বন্ধ করে দিল, সবাই শিফট করে গেল আস্তে আস্তে ট্যাংরা, সেখান থেকে ট্যাংরার জন্ম হলো। তো কামিং ব্যাক টু হাউ উই স্টার্টেড, তো এখনো কথা বলছি, আমার খিদে পাচ্ছে যখন কিমার কথাটা বলছি আমি, ইউ ক্যান সি মি স্যালিভেটিং। আমার মনে হচ্ছিল যে ঠিক ফুচকার সামনে দিয়ে গেলে যেমন পাশে জল চলে আসে, রসিক আমি, হ্যাঁ আমারও মনে হয় ওরকম। তো ভাই আর আমি ডিসাইড করি, চাকরি বাকরি তো করলাম, তারপর আমরা আমাদের কমিউনিকেশন ব্যবসা করলাম, এই খাবার ডোমেনে কিছু একটা করা উচিত আমাদের। ভাই প্রথমে ছোট করে চাউমিন শুরু করেছিল, তারপর উই থট যে আমাদের দুজনের একসাথে কিছু করা উচিত। সেখানে আমরা রিসার্চ করতে শুরু করলাম যে কি কুজিন নিয়ে আমরা কাজ করব। তো অনেক কিছু রিসার্চ করলাম, একটা রিসার্চ আমাদের একটা ডেটা দিল, পুরো ইন্ডিয়াতে যদি খাবার স্পেসটা দেখো, আজও ইন্ডিয়াতে সব থেকে বিক্রিত ফুড হচ্ছে ইন আ স্পেস অফ 1 to 5। প্রথমে হচ্ছে বিরিয়ানি অ্যান্ড কাবাবস, তারপর হচ্ছে চাইনিজ, তারপর হচ্ছে নর্থ ইন্ডিয়ান, তারপর হচ্ছে সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান, তারপর বাকি সব, মানে
খাবার স্পেসে আর কি। সেই সময় আমরা একটা ডেটা স্টাডি করেছিলাম। তখন আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা এই বিরিয়ানি কাবাব জোনটা নিয়েই কাজ করি। আমি নিজে ইতিহাসের ছাত্র, আমি তো হিস্ট্রি নিয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, ওয়াজেদ আলী শাহ সবাই জানি আমরা। কিন্তু সেই সময় কলকাতায় বিরিয়ানি আর কাবাবস মানেই মানুষের ধারণা ছিল পার্ক সার্কাস অঞ্চলের কিছু রেস্তোরাঁ অথবা নাখোদা মসজিদ সংলগ্ন কিছু রেস্তোরাঁতেই বিরিয়ানি এবং কাবাব পাওয়া যাবে। একটা কাহাবাত ছিল, আজকে তো আমাদের বাড়িতে মুসলমান বাবুর্চি এসে বিরিয়ানি রান্না করবে। ইট ওয়াজ কাইন্ড অফ আ থট প্রসেস যে মুসলমান বাবুর্চির হাতের রান্নাই বোধহয় বিরিয়ানি এবং কাবাব হতে পারে, এটা মানুষের মাথায় ছিল, 1 নম্বর। আর 2 নম্বর, আমরা কিন্তু এই যে রেস্টুরেন্টগুলোর কথা বললাম, এখানে এই মুগলাই খাবার মানে জানতাম, ভেবে দেখো, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ, আর কিছু কাবাব। মানুষ কিন্তু তার বাইরে আবাদি খাবার সম্পর্কে কোনো ধারণা ছিল না, আমাদেরও ছিল না। আমি আর ভাই ডিসাইড করি আমরা লখনৌয়ে যাই, একটু খাবারটা নিয়ে রিসার্চ করি। লখনৌ যেতে ইট ওয়াজ আ প্যারাডাইম শিফট ইন আওয়ার লাইফ। পুরো যে আমরা খাবার ডাইমেনশনটা দেখলাম আবাদি খাবারের, উইচ ওয়াজ সো মাচ ডিফারেন্ট। ওখানে গিয়ে দেখলাম গালোটি কাবাব কী, ওখানে গিয়ে দেখলাম কাকরি কাবাব কী, ওখানে গিয়ে দেখলাম মাছ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আবাদি কুজিন, কারণ গোমটি নদীটা তো লখনৌ শহরের ভেতর দিয়ে বয়ে গেছে, মাছ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ভেজিটেরিয়ান কুজিন অনেকেই হয়তো জানে না, লখনৌয়ে প্রচুর মানুষ ভেজিটেরিয়ান খায় আজকের দিনেও, এবং ভেজিটেরিয়ান কুজিন প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। কাবাব বলতে যে বাড়া কাবাব, মাছের কাবাব, এত ধরনের কাবাব হতে পারে। গেম ফুড মানে হচ্ছে একসময় তো রাজা মহারাজারা শিকার করে খেত, শিকারের খাবার। অবশ্য আজকের দিনে তো বিকজ অফ দ্য নর্মস অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট শিকার করা যায় না, কিন্তু বাটের মানে হচ্ছে যে আমাদের বাটেরকে আমরা ইংরেজিতে বলি কোয়েল, তিতর, ছোট পাখি মাংস এখনো পাওয়া যায়, বা হাঁসের মাংস, এগুলোর যে কাবাব হতে পারে, সালান হতে পারে। সালান মানে হচ্ছে গ্রেভি, সেটা কিন্তু মানুষ জানতো না। মানুষ খালি জানতো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মানুষ জানতো না যে হান্ডি বিরিয়ানিতে আলাদা করে দম করে হতে পারে, রান বিরিয়ানি হতে পারে, শাহি বিরিয়ানি হতে পারে, পালক বিরিয়ানি হতে পারে, কিমা বিরিয়ানি হতে পারে। এগুলো সব লখনৌ থেকে দেখলাম। ভাই আর আমি বহুবার গেলাম 1 বছরে, মেনু রিসার্চ করে নিয়ে এলাম, এবং আমরা ঠিক করলাম যে কলকাতার বুকে আমরা এক চিলতে লখনৌ গড়ে তুলব। আমাদের কাছে রেস্টুরেন্ট তৈরি করাটা মানে ইট ওয়াজ নট জাস্ট ডাইনিং, যে মানুষ যাবে একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবে, ফ্রম এন্ট্রি টু এক্সিট একটা এক্সপিরিয়েন্স নিয়ে। তার কারণ যে রেস্তোরাঁগুলোর কথা বললাম, নিশ্চয়ই খাবার খুবই ভালো, আমার ব্যক্তিগত ফেভারিট আজকের দিনও সেই রেস্তোরাঁ, বাট রেস্তোরাঁগুলো এমন জায়গায় অবস্থিত আর এমনভাবে অবস্থিত ছিল সেই সময়, আমি কখনোই সেই রেস্তোরাঁতে কোনো একটা অকেশন সেলিব্রেট করতে যাব না আমার পরিবারকে নিয়ে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে। অ্যাম্বিয়েন্সটাই সেরকম ছিল না। তখন আমরা মনে করলাম এই খাবারের জায়গায় যদি আমরা একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারি, তাহলে হয়তো ইট মে ওয়ার্ক। কারণ তখনই এই আবাদি খাবার বা লখনৌই খাবার পাওয়া যেত এই রেস্তোরাঁগুলো, অথবা কোনো 5 তারা হোটেলে, মাঝামাঝি কোনো জায়গা ছিল না। কিন্তু তুমি যদি বাঙালি খাবার বলো, চাইনিজ খাবার বলো, বিভিন্ন স্তর আছে, 5 তারা হোটেল আছে, মিড এন্ড রয়েছে, রাস্তার ফুটপাতেও রয়েছে, কিন্তু এইখানে ছিল জাস্ট এক ধরনের বিরিয়ানি কাবাব, তার উপরেই 5 তারা হোটেল। তখন আমরা মনে করলাম যে হ্যাঁ, আমরা যদি এক চিলতে লখনৌ গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের ভাগ্যের লক্ষ্যে পৌঁছতে পারবো। আচ্ছা, রাঁধুনি কি এখান থেকেই জোগাড় করলেন? না, আসছি। এই যে আমরা লখনৌয়ে গেলাম, লখনৌয়ে গিয়ে দেখলাম লখনৌ একটা বিরাট সম্প্রদায় মুসলমান যারা কাজ করে না, তারা পশ্চিম বাংলার। লখনৌয়ে একটা যে মুসলমান সম্প্রদায়ের মানুষ কাজ করে, অনেকেই জানে না, তারা কিন্তু ম্যাক্সিমাম মালদার, বাঙালি ছেলে, বাঙালি মুসলমান। প্রথম যে আমাদের টিম অফ শেফ যাদের নিয়ে এলাম, পুরোটাই লখনৌ থেকে নিয়ে এলাম আমরা। কলকাতায় এক চিলতে লখনৌ গড়ে তোলবার একটা প্রচেষ্টা নিলাম। সে সময় বিখ্যাত আর্ট ডিরেক্টর ছিলেন একজন নীতিশ রয়, আপনারা জানেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্ট ডিরেক্টর। নীতিশদাকে বললাম, নীতিশদা আমাদের কাছে স্বপ্ন আছে, পয়সা নেই, আমাকে একটা ফিল্মের সেট বানিয়ে দাও ছোট্ট করে, ঢুকলে যাতে মনে হয় মানুষ উমরাও জানের সেটে ঢুকেছে বা শতরঞ্জকে খিলাড়ি সেটটায় ঢুকেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই ডিড এক্স্যাক্টলি। আমাদের দেশপ্রিয় পার্কে প্রথম যে আউটডোরটা করেছিলাম, সেইভাবে শুরু করলাম আউট। মনে আছে এখনও প্রথম 1 সপ্তাহ 10 দিন না কোনো মানুষ আসেনি সেভাবে, রেস্টুরেন্টটা খুব খালি ছিল। সেই সময় একটা খুব বিখ্যাত ইংরেজি কাগজ, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ডেইলিজ, আমাদের ওয়াচ করছিল এই পুরো জিনিসটা, খুব বড় করে একটা স্টোরি করলো। ওই যে স্টোরি দেখে 15 বছর হলো, ওই যে শনি রোববার যে একটা ভিড় হওয়া শুরু হলো, বাই গডস গ্রেস টাচউড, আজও সেই ভিড়টা লেগে আছে।
একটা থেকে আমরা 17টা আউট করতে পেরেছি, কলকাতা থেকে দিল্লি যেতে পেরেছি, সব কিছু কিন্তু ওখান থেকেই শুরু। কিছু অ্যানিকডোটস বলি, এখনও মনে আছে আমার, যখন আমরা দেশপ্রিয় পার্কে আমাদের প্রথম রেস্তোরাঁ করি, সে বছর তার 2-3 বছর বাদে না একটা সব থেকে বড় প্রতিমা হয়েছিল দেশপ্রিয় পার্কের পুজোয়, খুব ভিড় হয়ে গেছিল। পুলিশ বোধহয় আমরা উই আর দ্য ফার্স্ট রেস্টুরেন্ট ইন কলকাতা যে রেস্তোরাঁর বাইরে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছিল যাতে মানুষের ভিড়টাকে কন্ট্রোল করা যায়। আমাদের একমাত্র রেস্তোরাঁ, বোধহয় প্রথম রেস্তোরাঁ মানে রেস্টুরেন্টের হিস্ট্রিতে কলকাতায় পুলিশ পোস্টিং দেওয়া হয়েছিল। প্রথম খুব ভয় লাগতো যে মানুষ পয়সা দিয়ে খাচ্ছে, আবার এতক্ষণ লাইনে দাঁড়িয়ে খাচ্ছে। কারণ এক তো হচ্ছে একটা সাফল্য অর্জন করা, সব থেকে বড় টাস্ক হচ্ছে সাফল্যটাকে ধরে রাখা। একদম আর তাই। সাফল্যের রুট কি? আমি তো মানে আমরা ফিল্ম সেলিব্রিটি যে আমাকে দেখে ওকে খেতে আসবে। আমার প্রোডাক্টটা তো হচ্ছে কন্টেন্ট, তো খাবারটার মানটা একভাবে পরিবেশ করা, প্রত্যেকটা ছেলে যাতে এক ভাষায় লখনৌ আদাবে কথা বলে, সেই স্ট্রাকচারটাকে ধরে রাখা। এখন এতগুলো আউটলেট হয়ে গেছে, প্রত্যেকটা আউটলেটে যাতে সেম সার্ভিস সেম ফুডটা দিতে পারে, সেটাই একটা বিরাট টাস্ক। চেষ্টা করেছি সেটা তৈরি করার। এবং এই যে একইভাবে আজকালকার দিনে কোয়ালিটি কম্প্রোমাইজ না করা এবং একসঙ্গে সবাইকে বেঁধে রাখা, এটাও তো একটা শিক্ষা ব্যবসায় এগিয়ে নিয়ে এটা যেতে শিক্ষা গেলে। না, এটাই সব থেকে বড় শিক্ষা। তার কারণ আমি একা তো একটা জিনিস আইডিয়েট করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, জিনিসটাকে আগে কে নিয়ে যাবে? আমার সৈনিকরা। আজ রেস্টুরেন্টিং এর ব্যবসা বা আমাদের কমিউনিকেশনস এর ব্যবসার যে সাকসেস মডেল, যেটা সত্যি আমরা তৈরি করতে পেরেছি, আমাদের একটা সুন্দর পিরামিড তৈরি করতে পেরেছি, এই পিরামিডে আমাদের ওয়ার্ক ফোর্স তৈরি করতে পেরেছি। আজকাল তো ডে টু ডে আমাকে ব্যবসাটা দেখতেই হয় না, আমাকে কি দেখতে হয়? ফাইন্যান্সটা দেখতে হয়, এক্সপেনশন প্ল্যান দেখতে হয়। এই সুন্দর টিমটা সেট করতে পেরেছি। F&B টিম খাবারের মানটা দেখে, প্রোডাকশন টিমের যে হেড সে প্রোডাকশনটা করছে, HR টিম ম্যান পাওয়ারকে নিচ্ছে, ফাইন্যান্সের হেড ফাইন্যান্সটা দেখছে। আমার কাজ কি? এক্সপ্যান্ড করা, যাতে আরও বেশি করে এক্সপ্যান্ড করতে পারি আমরা, আর ওভারঅল সিস্টেমটা যাতে ঠিক থাকে। সেটা করতে করতে আমাদের এই আবাদি ঘরানার খাবারের পর আমরা চলে গেলাম, যেটা বললাম ছোটবেলায় পার্ক স্ট্রিটে বড় হয়েছি, আর একটা রেস্তোরাঁ করলাম আমাদের দক্ষিণ কলকাতায়, উইচ ওয়াজ আওয়ার ট্রিবিউট টু পার্ক স্ট্রিট অফ দ্য 40s, 50s and 60s। যেই লেজেন্ডারি রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, সেইখানকার খাবারগুলো তুলে ধরার জন্য একটা এমন জায়গা তৈরি করতে চাইলাম যেখানে প্রত্যেক সন্ধ্যেবেলা জ্যাজ, ব্লুজ, পপ, রেট্রো গান হয়। সেখান থেকে সেই রেস্টুরেন্টের জন্ম হলো, ভীষণ পপুলার। সম্প্রতি পুজোর সময় ভীষণ আমাদের একটা স্বপ্ন ছিল একটা বাঙালি রেস্টুরেন্ট নিয়ে কাজ করা। আমি সবে আসছিলাম যে আচ্ছা এই যে বললেন অলমোস্ট বোধহয় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনা, চলে এসেছেন যে বাঙালিতেই আবার একটু ফিরি এবং ওই যে পাইস হোটেলের খাওয়া, সেখান থেকে আধুনিকতার। পাইস হোটেলটা কেন বলি? হ্যাঁ যখন এই বাঙালি রেস্টুরেন্টের করার কথা ছিল কিন্তু আমাদের 15 বছর আগেই, যখন আমি আর ভাই প্রথম রেস্টুরেন্টের ব্যবসায় আসি। আমি মনে করি আজকের দিনেও বাঙালি ফুড ইজ লাইক ফ্রেঞ্চ ফুড। বাঙালি ফুড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ফুড টু মেক ইন আওয়ার কান্ট্রি, ওয়ান অফ দ্য মোস্ট। এক্স্যাক্ট ফোড়নটা কী হবে, এত রকমের মাছ, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা কাট, কোনো কুজিনে কিন্তু এটা নেই। যারা ফিশ ইটিং কমিউনিটি রয়েছে তারা ম্যাক্সিমাম সুরমাই খায়, প্রনস খায়, কিছু সি ফুড খায়। এত রকমের যে মাছ বাঙালি খাবারে রয়েছে, চিতল মাছ, কই মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, বলছি আর জিভ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে আমার। এতগুলো মাছের কাট, এত রকমের মাংস, তার আলাদা কাট। আমার মনে হয় এটা ভেরি ভেরি ডিফিকাল্ট কুজিন। 15 বছর লিখেছি কিন্তু রিসার্চটাকে কমপ্লিট করতে, একালের সঙ্গে সেকাল মেলাতে। একদম। তুমি তো দেখছি সবকিছু জেনে এসছো। তো আমরা প্ল্যান করেছিলাম, এগেন যখন রিসার্চ করলাম আমরা দেখলাম এই পাইস হোটেল একটা লুপ্ত হয়ে যাওয়া কিন্তু রেস্টুরেন্টিং এর ব্যবসা। একসময় পাইস হোটেল কেন গজিয়েছিল? ব্রিটিশাররা যখন এখানে আসে প্রথম দুটো জিনিস এখানে স্থাপত্য করে, একটা হচ্ছে পোর্ট আর কোর্ট। পোর্ট আর কোর্টে কাজ করবে কারা? বিভিন্ন মানুষরা জেলা থেকে বা দূর দূরান্ত থেকে আসবে, তারা যাতে পেট চুক্তি খাবার খেতে পারে, 1 টাকায় পেট চুক্তি খাবার। সেই থেকেই পাইস হোটেলের জন্ম, এবং তার সাথে একটা করে অ্যাড অন আইটেমস থাকতো। এখন পাইস হোটেল যে কতটা রয়ে গেছে আর কি, খুবই জীর্ণ অবস্থায় রয়েছে, 1-2টো চালিয়ে যাচ্ছে কোনো মতে, বাট এই পাইস হোটেলের ইতিহাসটা কেউ কখনো তুলে ধরেনি। আমাদের যে সম্প্রতি নতুন যে রেস্তোরাঁটা আমরা লঞ্চ করেছি, এটা কিন্তু শুধু রেস্তোরাঁ না, এটা পিস অফ হিস্ট্রি রিক্রিয়েটেড, একটা নস্টালজিয়া, সবকিছু রিক্রিয়েটেড, পরিবেশ, সবকিছু, ছোট্ট ছোট্ট এলিমেন্ট। ওই রেস্টুরেন্টে যদি কেউ মানে যায় খেতে, যদি একটা রান্থ্রু করে রেস্টুরেন্টটা মোটামুটি 1920, 30, 40, 50 দশকে আমাদের পাইস হোটেল কালচারটা কী ছিল সেটা জেনে আসতে পারবে।
একদমই তাই। আপনারা ইতিমধ্যে সবটা নিশ্চয়ই বুঝে গেছেন। আর যদি মনে হয় যে এখনো আপনি ওইটা জাননি, আপনার বয়েস হোটেলের ওই একালের সঙ্গে সেকালকে যদি মেলাতে চান, তাহলে শিলাদিত্য চৌধুরী আর দেবাদিত্য চৌধুরীর স্বপ্নে একবার ঘুরে আসুন স্বপ্নরাজ্যে। একদম অনুষ্ঠানের প্রায় শেষেই এসে গেছি বলা যায়। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে ধরুন এই যেহেতু স্টার্ট আপ ডেতে দাঁড়িয়ে আছি, এবারে খাবারের ব্যবসা করেছেন তো, তো এই যখন বললেন যে খাবার প্রথম দিন সেল হয়নি, এই জায়গাটা, এটাও তো একটা বাধা। কি করে সেই জায়গাটা ম্যানেজ করেছেন যে একটা কোয়ান্টিটি বানালেন, তারপর সেটা নষ্ট হওয়া বা সেটাকে রাখা, সেই জায়গাটা যদি একটু আমি বলেন। মনে করি ফর অন্টারপ্রেনার, ফর স্টার্ট আপ যারা করছে আজকের দিনে তো জিনিস অনেক ইজি। এখন রিসার্চ করতে গেলে কিচ্ছু লাগে না। আমাদের সময় তো গিয়ে গিয়ে জানতে হতো, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বই এনেছি, সেখান থেকে পড়েছি। এখন তো থিংস আর মাচ ইজিয়ার। এখন ফান্ড করার জন্য দেয়ার সো মেনি শার্ক ট্যাঙ্কস, জানেন শার্ক ট্যাঙ্কসের মতো শো হচ্ছে, সেখানে মানুষ বসে আছে যে ভালো আইডিয়া নিয়ে গেলে মানুষ ফান্ড করবে। যেটা প্রথমেই বললাম, ইউ হ্যাভ টু বি ভেরি ডিটেলড অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। যেই সাবজেক্টটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে একদম ডিটেলে পড়াশোনা করতে হবে, জানতে হবে, রিসার্চ রাখতে হবে, প্যাশনটা বজায় রাখতে হবে, তাহলে জিনিসটা হবেই। এটা মানে ইটস এ ট্রাইড অ্যান্ড টেস্টেড থিং। এটা যদি করা যায় রিসার্চটা ঠিক মতো, 2 দিনে হবে না, 3 দিনে হবে না। এই লোকেশনে চললো না, বন্ধ করে আরেকটা লোকেশনে তো রেস্টুরেন্টটা ঠিক চলে যাবে, 100% চলবে। এটার কোনো মানে, মেবি আই এম সাউন্ডিং এক্সট্রা পজিটিভ, বাট ইয়েস, দিস ইজ হাউ আই হ্যাভ অ্যাচিভ মাই সাকসেস। আর পজিটিভিটি যদি মানুষের ভিতরে থাকে না, ইট উইল অ্যাকচুয়ালি টার্ন ইনটু আ পজিটিভ থিং। ওই লোকে ভাবে প্রথমেই না হবে না কিছুই হবে না। কিন্তু হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ঠিক যেমন প্রত্যেকটা কথায় মনে হচ্ছিল, ওই যে বলছিলেন না যে উফ, সেই টেস্ট, পজিটিভিটিটাও কিন্তু সেরকমভাবেই ঝরে ঝরে পড়ছিল। আর সাফল্য তৈরি করা নয়, সেই সাফল্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাফল্যের কাণ্ডারি হয়ে থেকে যাওয়াটা অনেক বড় পরীক্ষা। সেই পরীক্ষা তিনি প্রতিদিন দিয়ে চলেছেন। তাই তো আজকের মহিলা মহলে ছক ভেঙে আমরা তাকে অতিথি করেছি। অনেক ধন্যবাদ শিলাদিত্যদা আজকে আমাদের রেডিওতে এই শোয়ে আসার জন্য। আগামী দিন আরও স্বপ্ন দেখুন এবং আমাদের নতুন যারা ভাবছি তাদের স্বপ্ন দেখার সাহস যোগান। খুব ভালো থাকুন, আমাদের রসনা তৃপ্তি করুন এভাবেই। ভালো থাকবেন, খেতে থাকবেন, জীবনটাকে উপভোগ করতে থাকবেন। একদম।